তো মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আর বন্ধু বান্ধব আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। তো আমি এখন কথা বলবো যে মুভিটা নিয়ে। মুভিটার নাম হচ্ছে ইনসাফ। আর এই মুভিতে অভিনয় করেছে শরীফুল রাজ, তাসনিয়া ফারিন, মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী সহ মিশা সওদাগর। আমি খুব দ্রুত দ্রুত ভিডিও করতে আসছি যাতে আপনাদের এই ভিডিওটা রাইট টাইমটা শর্ট হয়, আপনারা দেখে খুব দ্রুত দ্রুত সমস্ত কিছু জানতে পারবেন এই মুভিটা সম্পর্কে। ওকে, এই মুভিটা আমি আর কি রিভিউ করতেছি। এই মুভিটার নাম হচ্ছে ইনসাফ। আর এই মুভিটার যে গল্পটা হচ্ছে একজন ব্যক্তিকে ইনসাফ দেওয়া হবে। ওকে, সেই ব্যক্তি মনে করেন যে অন্যায় অত্যাচার করা হয়েছে বা তাকে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে, তার সাথে অবিচার করা হয়েছে, তাকে সঠিক বিচার দেওয়া হবে। এই বিচার যে বিষয়টা রয়েছে এটা হচ্ছে বাংলা ওয়ার্ড মানে ওয়ার্ড। আর ইনসাফ এটা সম্ভবত আরবি আরবি সম্ভবত হতে পারে, আরবি বা উর্দু মানে এরকম একটা অন্য দেশের বা অন্য কোনো ভাষার একটা ওয়ার্ড, যেটা বাংলায় ট্রান্সলেট করলে বোঝায় বিচার। ওকে, তো ন্যায় বা কি বুঝতে পারছেন অবশ্যই বিষয়টা। বিভিন্ন ক্ষেত্রে আমরাও এই ইনসাফ ওয়ার্ডটা বা এই ইনসাফ শব্দটা ব্যবহার করে থাকি বেশ কিছু ক্ষেত্রে। তো এই সিনেমাটার মধ্যে যেভাবে জিনিসটাকে তুলে ধরা হয়েছে প্রথম দিক দিয়ে, একদম মনে করেন যে ইউসুফ নামে এক ব্যক্তি ছিল। ইউসুফ সে মনে করেন যে অনেকটা মনে করেন যে আতঙ্ক ক্রিয়েট করে রাখছিল উত্তর সিটি কর্পোরেশন বা দক্ষিণ সিটি কর্পোরেশন, ঢাকা যে রয়েছে বিভাগ রয়েছে, এই বিভাগটা দুইটা সিটি কনভার্ট রয়েছে মানে দুইটা সিটিতে আর কি পরিচালিত হয়ে থাকে। একটা হচ্ছে উত্তর সিটি আর একটা হচ্ছে দক্ষিণ সিটি। তো সে প্রথমে একটা সিটি মনে করেন যে দখলে নেয়, পরবর্তীতে আর একটা সিটি যে আর কি রাজত্ব করতো তাকে মাইরা সেও ওটাও দখলে নেয়। এইখানে ভাগ বসায় হচ্ছে মিশা সওদাগর। সে এসে বলে যে খুব ভালো করেছো তুমি, ওই সিটির যে রাজত্ব করতো তাকে একদম ফালাই দিয়েছো, ওই সিটিটা আমি এখন থেকে কন্ট্রোলে রাখবো, আমি আর কি রাজত্ব করবো, তোমাকে 30% ভাগ দিব। ওকে, সে বলে যে না, আমাকে 50% দিতে হবে। তাদের মধ্যে একটা বিবাদ তৈরি হয়, যার প্রেক্ষাপটে এইখানে মনে করুন যে মিশা সওদাগরের ক্যারেক্টারটা কি জানি কি জানি নামটা মনে পড়তেছে না, একটু আগে মুভিটা দেখে উঠলাম, এখন মনে পড়তেছে না। ওর নামটা হচ্ছে নাম মনে পড়তেছে না, সিনেমা দেখলাম আমি। তো যাই হোক, মিশা সওদাগর বলে এই মিশা সওদাগরই মনে করেন যে মূল আর কি অ্যান্টাগনিস্ট না প্রোটাগনিস্ট। যারা নায়ক তারা হয় হচ্ছে অ্যান্টাগনিস্ট, আর যারা ভিলেন তারা হয় প্রোটাগনিস্ট। ওকে, নাকি ভুল বললাম? তো যাই হোক, এই মনে করেন মিশা সওদাগর মনে করেন যে সিনেমাটার মূল আর কি ভিলেন, যা বিষয়বস্তু রয়েছে সব থেকে এই ভিলেন চরিত্রে অভিনয় করেছেন মিশা সওদাগর। আমরা মনে করেন যে যতগুলো বাংলা সিনেমা এখন পর্যন্ত নির্মাণ হয়েছে তার মধ্যে বেশিরভাগ সিনেমার মধ্যে মিশা সওদাগর ভিলেন চরিত্রে অভিনয় করে থাকে, এই বিষয়ে আমরা সবাই অবগত রয়েছি। আর এই সিনেমাটা যখন শুরু হয় মনে করেন যে দেখা আপনার চোখ আটকায় যাবে। এই সিনেমাটোগ্রাফি, কালার গ্রেডিং বা ভিজুয়ালি টুকুর লাগতেছে একদম দুর্দান্ত। হ্যাঁ, আর এই সিনেমাটা মনে করেন যে রয়েছে যে আপনার কি বলে বিল্ড আপ যে বলা হয়েছিল যে এটা কি ওয়েব সিরিজ নাকি 8 পর্বের যে বিল্ড আপ এটা সিনেমা। ওকে, এখানে এই ডায়লগটা রাখা হয়েছিল, আর ডায়লগটা রাখা হয়েছে যে মনে করেন এখানে আমরা দেখে বুঝতে পারছিলাম যে আসলে এখানে এই ডায়লগটা রাখা হয়েছে কি কারণে। প্রথমেই এই ডায়লগটা আর কি আমাদের সামনে আর কি রাখা হয় যে ভাই এটা ওয়েব সিরিজ না, এটা একটা সিনেমা, যা কিছু হবে খুব দ্রুত দ্রুত হবে। আর বাস্তবে হয়েছেও তাই। এই সিনেমার মধ্যে যা কিছু হচ্ছে একদম ঢাম 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 করে মনে করেন যে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আর সিনেমাটার রান টাইমও আবার কম না, 2 ঘন্টা অলমোস্ট 2.5 ঘন্টার মতো এই সিনেমার রান টাইম। তবে এখানে সিনেমা দেখে কোনো জায়গায় বোরিং ফিল হয়নি, কারণ সিনেমাটার মনে করেন যে প্রথম থেকে শুরু করে ফার্স্ট হাফে একটা টুইস্ট অ্যান্ড টার্নের মধ্যে রাখে, মানে একটা ঘোরের মধ্যে রাখে যে আসলে ইউসুফ যে এত অপকর্ম বা যে ক্রাইম এর সাথে জড়িত ছিল, সে হুট করে কি চলে, হুট করে যে হাওয়া হয়ে গেল, সে কি আমরা টিজার ট্রেলারে দেখছিলাম এমনটা বলা হয়েছিল, সে কি আসলেই আর কি পৃথিবীর থেকে বিদায় নিয়েছে, মানে তার কি মৃত্যু হয়েছে নাকি সে গা ঢাকা দিয়েছে, মানে আসলে তার হয়েছে এটা কি। ওকে, নতুন করে আবার যে এই ক্রাইমগুলো হচ্ছে, এই ক্রাইমগুলোর সাথে আবার কে জড়িত। ওকে, এই জিনিসটা আর কি একটা ঘোরের মধ্যে রাখি, আমাদের আর কি জানার আগ্রহ তৈরি করে। আর শেষ পর্যন্ত এই জানার আগ্রহটা আর কি আমাদের মধ্যে থেকে যায়, যার প্রেক্ষাপটে আমাদের মনে করুন যে কোথাও কি একটা থ্রিল বা একটা সাসপেন্স কাজ করে যে কি হবে কি হবে। ওকে, তারপরে ওকে এমনটা মনে হয়। আর এই সিনেমার যেভাবে আর কি এডিট করা হয়েছে, এই এডিটের প্রশংসা করতেই হবে। দেখেন, এক ক্লাইম্যাক্সে একটা রয়েছে, ফাইট সিকোয়েন্স হবে একটা, আপনারা জানেন আমিও জানি, তবে এখানে যেভাবে তারা এডিট করেছে একদম দুর্দান্ত ভাবে। দেখেন, এখানে একদিকে
একজন একটা ব্যক্তি প্রেগনেন্ট, তার আর কি ডেলিভার হচ্ছে, আর এদিকে ফাইট সিকোয়েন্স চলতেছে ভিলেনে আর হিরো, ওকে, অ্যান্টাগনিস্ট অ্যান্ড প্রোটাগনিস্ট তাদের মধ্যে, ওকে। তো এইখানে যেভাবে এডিট করেছে, কখন ওই ক্লিপসটা বা ওই সিকোয়েন্সটা আসতেছে ডেলিভারির, আবার এদিকে আবার ফাইট সিকোয়েন্স চলতেছে, একদম সুন্দরভাবে প্রেজেন্ট করছে, এডিটটা খুব ভালো হয়েছে। আর এদিকে যদি আমি বলি, মোশাররফ করিমকে আমরা টেজারে দেখেছি, ট্রেলারে দেখেছি, ইভেন গানের মধ্যেও দেখেছি, তো তাকে নিয়ে কথা বলা যেতেই পারে। এখানে তার যে ক্যারেক্টারটা রয়েছে, সেই ক্যারেক্টারটাকে একটু মনে করে যে মানে মানুষ জনগণ মুড়ে ধরে মারতাছে, দেখে মনে হতে পারে সে হয়তো বা ভিলেন, কিন্তু এখানে আপনাকে আবার আমাকে একটু মনে করেন যে এই অবাক করে দেওয়ার জন্য এই ক্যারেক্টারটা রাখা হয়েছে। মানে যখন এই ক্যারেক্টারটা আসবে স্ক্রিনে, তখন দেখে আপনি হতভম্ব হয়ে যাবেন যে আসলে ব্যাপারটা কি। কিন্তু যখন ধীরে 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 ওই ক্যারেক্টারটার মূল লক্ষ্য, মূল উদ্দেশ্য, মূল টার্গেটটা রিভিল হয়, তখনই আমরা রিলেট করতে পারি যে ও এই কারণে এগুলো হচ্ছে, উনি যে এই কর্মকাণ্ডগুলো করতেছে এই কারণে করতেছে, তখন আমরা ফিল করতে পারি, ওকে, বুঝতে পারি বিষয়টা। আর এদিকে ভাই লাস্টে আরেকটা ক্যারেক্টার রয়েছে, আজব ক্যারেক্টার, ওকে। আর ক্যারেক্টারটা হচ্ছে চঞ্চল চৌধুরী এখানে রয়েছে, এখানে হারমোনি বাজায়, ওকে, এটা হারমোনি কয় নাকি পিয়ানো কয়, যাই হোক ওটা বাজায়, সেভাবে যেভাবে সে এন্ট্রিটা মারে, একদম সত্যিকার অর্থে আমি মনে করি যে সিনেমার অবদান সম্পূর্ণ শেষ, ওকে। হুট করে ওই ক্যারেক্টারটা আয়া পড়ে, আমি মনে করি আমার কিন্তু এটা আগের থেকে আমি জানতাম যে এখানে চঞ্চল চৌধুরী অভিনয় করেছে, কারণ যখন সিনেমা হলে এই সিনেমাটা রিলিজ করা হয়েছিল, তখন আমরা শুনেছিলাম যে এই সিনেমায় চঞ্চল চৌধুরী অভিনয় করেছে, মানে একটা কেমিও দিয়েছেন, ওকে। তো যার প্রেক্ষাপটে আমার মনে ছিল, কিন্তু হুট করে এইভাবে যে ওই ক্যারেক্টারটা আয়া করবে চঞ্চল চৌধুরী, তা আমি আর কি ওই দিকে অবাক হয়ে গেছিলাম, ওকে। একটা মোশাররফ করিম যে এই সিনেমার মধ্যে রয়েছে, তা আমি প্রথম দিক দিয়ে ভুলেই গেছিলাম, পরে যখন মোশাররফ করিম এন্ট্রি মারে, তখন মনে পড়েছে ও হ্যাঁ, মোশাররফ করিম তো এই সিনেমায় রয়েছে। আল্লাহ রে আল্লাহ। এরপরে যখন আমার চঞ্চল চৌধুরীর এন্ট্রি হয়, কেমিওর রোলে আসে, তখন তো আরো চমকাইছে, আরে বাবা ইনিও রয়েছে, মার হাবা। আর এখানে মনে করেন যে কেন জানি না মোশাররফ করিমকে সুপার হিরো আর কি দেখানো হয়, যে সুপারম্যানের মতো আর কি। কারণ উনি একবার দেখা যাচ্ছে হসপিটালে, একবার দেখা যাচ্ছে যেখানে ফাইট সিকোয়েন্স হচ্ছে, অ্যান্টাগনিস্ট অ্যান্ড প্রোটাগনিস্ট, ওখানে হুট করে আয়া পরে, মানে উনি মনে করেন যে একদম আয়রন ম্যান, থর, তারপরে হাল্ক, এরপরে ক্যাপ্টেন আমেরিকা, যে ক্যারেক্টার গুলো রয়েছে না, ওরকম মানে ওরা আর কি যা মজা টাইম উঠে যাইতে পারে, বিভিন্ন আর কি ওদের শরীরে শক্তি থাকে, মানে বিভিন্ন আর কি বিষয়বস্তু যে রয়েছে, ঠিক মোশাররফ করিমের ক্যারেক্টারটাও এরকম ভাবে আর কি কিছুটা দেখানো হয়েছে। যদি ওই ক্যারেক্টারটা সত্যিকার অর্থে যদি আর একটুখানি যদি জিনিসটা ভেবে বুঝে করতো, তাহলে ভালো হতো। কারণ সব থেকে বেশি আমার খারাপ লাগছে, হুট করে সে মনে করে যেভাবে এন্ট্রি নেয়, যেভাবে যে আর কি বিষয়টা রিভিল করে, যে লক্ষ্যে উনি এন্ট্রিটা নেয়, ওইটা কেন জানি না মনে করেন যে সুপারম্যানের মতো হয়ে গেছে। যদি ওনাকে বলতো যে ভাই আমি এই সমস্যায় পড়েছি, আমাকে একটু হেল্প করেন, তখন সে হেল্প করতো, জিনিসটা আর কি কনভিন্সড হতাম যে হ্যাঁ ঠিক আছে। কিন্তু হুট করে সে সুপারম্যানের মতো আয়া করে এরকম কর্মকাণ্ড করে ফেলে, আবার এক জায়গায় থাকে, হুট করে উঠে আরেক জায়গায় যায়, আমি তো দেখে অবাক যে কি ব্যাপার, কি হচ্ছে, এদিকে আয়রন ম্যান না সুপারম্যান, কখন কোথায় যাচ্ছে কোনো ঠিক ঠিকানা নাই। ওই যে হেনরি ক্যাভিল আসলো না এর আগে, যে আমরা ক্যাপ্টেন আমেরিকা সিনেমা তো কি কইতেছি, সুপারম্যান সিনেমা দেখছিলাম হেনরি ক্যাভিলকে, তো ওই সুপারম্যান ও অভিনয় করেছিলেন, তার কথা। এর পরবর্তী আরো একটা যে সুপারম্যান সিনেমা আসলো কিছুদিন আগে, ঠিক ওরকম আমার মনে হচ্ছিল যে মোশাররফ করিম আরেকটা সুপারম্যান হয়ে গেছে। আর কি এইভাবে হাসা ঠিক হবে না। সত্যিকার অর্থে সিনেমাটা আমার কাছে খুব ভালো লাগছে। সিনেমাটা দেখে আমি মনে করি যে অনেকটা মস্তি পাইছি, মজা লাগছে, আমার খুব ভালো লাগছে সিনেমাটা দেখে। বাংলা সিনেমার ক্ষেত্রে আমরা শুধুমাত্র যেসব সিনেমা দেখে এসেছি সেসব সিনেমার থেকে কিছুটা সামন দিকে এগিয়ে যাচ্ছে আমাদের ইন্ডাস্ট্রি, এটা আমাদের জন্য অনেকটা ভালো, ওকে। আর এভাবে সিনেমা আর কি এভাবে আর কি তৈরি করুক, সিনেমা ইন্ডাস্ট্রিতে তৈরি হোক, যারা অভিনেতা রয়েছে ভালো অভিনয় করুক, যারা ডিরেক্টর রয়েছে ভালো সিনেমা নির্মাণ করুক, ওভারঅল সব দিক দিয়ে হোক। আর এখানে সব থেকে বেশি আমার কাছে গর্বিত লাগছে যে বিষয়টা, ওকে, সেটা হচ্ছে এই সিনেমার মধ্যে যে আইটেম গান রয়েছে। এই আইটেম গানটা ভাই এতটা অক্ষত, এতটা জঘন্য, এতটা বিস্তৃত, এতটা বিরক্তিকর, এতটা থার্ড ক্লাস টাইপ, এতটা ইডিয়েট টাইপ, এতটা অভ্যাস টাইপ, যে বলে বোঝানোর মতো। সত্যিকার অর্থে এই গানটা একদম খাজা হয়েছে, খাজা জঘন্য হয়েছে। ওই ঢামাকা লাগে রে, ওই ঢামাকা, এখানে যে আর কি আইটেম গানটা যে গেয়েছে সে, আর ওই যে গেয়েছে সেই কিন্তু এই গানে অভিনয় করেছে, ওকে। ওনার নামটা হচ্ছে কি হলো, নামটা আবার হারাই ফেললাম, এইটা আমার খুব বড় সমস্যা বলতে গেলে, কারণ আমি হুট করে এই সব নাম টাম ভুলালাই, ওকে। ওনার গান ইয়ের মধ্যে দেখেছিলাম, ঢাকি সিনেমা একটা গান ছিল, হ্যাঁ, ওই
ওই সিনেমার যে একটা গান রয়েছে ওই গানটা শুনতে সত্যিকার অর্থে আমার খুব ভালো লাগছে, ওই গানটা আমি সত্যি প্রশংসা করেছি। ইভেন এই সিনেমার মধ্যে যে গানটা উনি গেয়েছেন আইটেম গান ধামাক্কা লাগে রে, যেটা জঘন্য হয়েছে, কিন্তু ডাকি সিনেমার মধ্যে যে গানটা গিয়ে সত্যিকার অর্থে ওই গানটা আমার খুব অনেক ভালো লাগছে, এটা আমাকে বলতেই হবে। ওকে, তো ওভারঅল যদি বলতে চাই এই সিনেমাটা খুব ভালো ছিল, নেগেটিভ বিষয়বস্তু পজিটিভ বিষয়বস্তু মিলে অ্যাভারেজ, বা অ্যাভারেজ বলে ভুল হবে, সিনেমাটা অ্যাভারেজের থেকেও ভালো। আমাকে যদি রেটিং করতে বলেন তাহলে আমি দিব 5/3। আর এখানে বেশ কিছু ডায়লগ রয়েছে, বিশেষ করে মিশা সওদাগরের যে একটা ডায়লগ রয়েছে, আহ, যে আমি কি তাহলে এখন রবীন্দ্রসঙ্গীত গাইবো, হ্যাঁ, আমারও পরাণে যাহা চাই তুমি তাই গো। মানে আমি নিজেও মাঝে মাঝে এই গানটা গাই, যে আমারও পরাণে যাহা চাই তুমি তাই গো, আমারও পরাণে যাহা চাই। আমার ইউটিউবে আপনারা যাবেন, যে সার্চ দেবেন, এই গানটা যখন শুনবো সত্যিকার অর্থে শ্রুতি মধুর, শুনতে ভালো লাগে, আমি এর কারণে শুনি। ওকে, যখন শান্ত সুস্থ থাকি এই গানটা সত্যিকার অর্থে অনেক ভালো, শুনতে ভালো লাগে। ওকে, তো ওভারঅল সব সিনেমা নিয়ে এই হচ্ছে আমার ওপিনিয়ন। তো আপনারা যারা দেখেছেন, তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি এখনো লাইক না দিয়ে থাকেন তাহলে দ্রুত লাইক দেন, আর কমেন্ট করে অবশ্যই আমাদের মতামত জানান। চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো হামটা মিটে সেটা কাঁকড়াটা বেরো সেটা, আর আপনাদের থাকবো সাথে অনেক বড় লড়ার মাথা। হ্যাঁ, ঠিক আছে, বাই।